সামনে দিকে নে, তোকে বলা হবে না। এখান থেকে দিদি কোথায় যাবো? এখান থেকে সোমনাথ মন্দিরের কাছাকাছি কোনো একটা হোটেল বুক করে। আর যদি তোমরা কেউ আসো সোমনাথ মন্দিরে, এই বাচ্চাটার কাছ থেকে ফুল অবশ্যই নিও। महाराज ने बनाया 1783 में। হল্লা ভাই হোলকার हाँ, जब 1783 में মোহাম্মদ ঘুরির আমল থেকে এখানে আক্রমণ হয়ে চলেছে। তারপর বহু বহু মানে আসতোই এখানে, মানে ইন্ডিয়ার দিকে আসতোই সোমনাথ মন্দিরের ওয়েলটা দখল এটা করার জন্য। ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাওয়ার পর যেটা আমরা প্রথমে দেখলাম সেই মন্দিরটা তারপর তৈরি হয়েছে। তো এখন ঘড়িতে বাজে 9:25 আর আমরা পৌঁছে গেলাম গান্ধীনগর ক্যাপিটাল স্টেশনে। তো এই হচ্ছে সোমনাথ এক্সপ্রেস, আমরা এই এক্সপ্রেস ধরে আমরা যাব সোমনাথ। তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1 আর সোমনাথ এক্সপ্রেসে B1-এ আমাদের আর কি সিট পড়েছে। আমাদের কোনটা কোনটা গো? আমাদের 54, 56। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম বেড়াওয়াল। এখন ঘড়িতে বাজে 5:40 আর আমরা বেড়াওয়াল স্টেশন ঢুকে গেছি। এখান থেকে আমরা ডাইরেক্ট যাব একটা হোটেলে, কারণ হোটেল বুক করতে হবে ওখান থেকে সোমনাথ মন্দির যাবো। তো এখান থেকে আমরা অটো বুক করে নিলাম, একদম ডাইরেক্ট সোমনাথ মন্দিরের কাছে নিয়ে যাবে। তো এই স্টেশন থেকে মানে বেড়াওয়াল স্টেশন থেকে সোমনাথ মন্দিরের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। হোটেল আমরা সেট করলাম, কারণ আমরা হোটেলে ব্যাগ ফ্যাগ রেখে আমরা কিন্তু বেরিয়ে যাব সোমনাথ মন্দিরের জন্য। তারপর আবার সোমনাথ মন্দির থেকে এসে আমরা ফ্রেশ হয়ে আবার এখান থেকে ডিউ যাব। बेलपत्र 2 माला गुलाब प्रसाद। আর যদি তোমরা কেউ আসো সোমনাথ মন্দিরে, এই বাচ্চাটার কাছ থেকে ফুল অবশ্যই নিও। হাই কর দো। হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে সোমনাথ মন্দিরের পুরনো মন্দির, আর এটা ঠিক পাশেই আছে হচ্ছে নতুনটা। তো এখানে ভিডিও করা অ্যালাউড আছে, নতুনে অ্যালাউড নেই। सामने वाला मंदिर है वो 1947 के बाद बनाया वल्लभ भाई पटेल ने। সোমনাথ মন্দিরটি ভারতের গুজরাটের বেড়াওয়াল শহরে অবস্থিত। এটি তীর্থক্ষেত্রের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি। শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম। সোমনাথ মন্দিরের প্রথম সংস্করণ কখন নির্মিত হয়েছিল তা স্পষ্ট না। প্রথম শতাব্দী থেকে নবম শতাব্দী খ্রিস্টাব্দের মধ্যে পরিবর্তিত হয়েছিল। মহাভারত এবং ভাগবত পুরাণ সহ বিভিন্ন গ্রন্থে সৌরাষ্ট্রের উপকূলে প্রবাস পাঠনের একটি তীর্থের উল্লেখ রয়েছে। শাসকদের দ্বারা বারবার ধ্বংসের পর মন্দিরটি অতীতে বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছিল। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথমের দিকে উপনিবেশিক যুগের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা সক্রিয়ভাবে সোমনাথ মন্দিরের অধ্যয়ন করেছিলেন। ভারতের স্বাধীনতার পর সেই ধ্বংসাবশেষগুলি ভেঙে ফেলা হয়েছিল এবং বর্তমানে সোমনাথ মন্দিরটি মারুগুর্জারা শৈলীতে পুনর্নির্মাণ করা হয়েছিল। মহাত্মা গান্ধীর কাছ থেকে পুনর্নির্মাণের অনুমোদন পাওয়ার পর ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বল্লভভাই পাটেলের নির্দেশে সমসাময়িক সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ শুরু হয়েছিল। গান্ধীজির মৃত্যুর পর 1951 সালের মে মাসে পুনর্গঠন সম্পূর্ণ হয়। তো আমাদের মন্দির দেখা হয়ে গেল। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রথমে তৈরি হয়েছিল, তারপরে এটা ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যাওয়ার পর যেটা আমরা প্রথমে দেখলাম সেই মন্দিরটা তারপর তৈরি হয়েছিল, ওটার পরে এটা নতুন তৈরি হয়েছে। এখানে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউড না। ভিতরে যে ডেকোরেশনটা দেখলাম, মানে এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন কারুকার্য যে কি বলবো, আমার তো বেশ 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 ভালো লেগেছে। সোমেশ্বরনাথের উপরে পতাকাটা চেঞ্জ হলো। এক্ষুনি আমরা লাল রঙের দেখছিলাম, এখন গেরুয়া রঙের। দারুণ দারুণ। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় সোমেশ্বরানন্দ, হর হর মহাদেব।
সোমনাথ মন্দির দেখার পর ওখান থেকে আমরা অটো নিয়ে পার্থ রেস্টুরেন্টে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। এখান থেকে কিন্তু আমরা গাড়ি ধরে আজকে সারা দিনের ঘোরার প্ল্যানটা করব। তো গাড়ি আমাদের নিচ্ছে হচ্ছে 4000 টাকা করে। তো পার্থ রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করে এই গাড়ি ধরলাম। এই গাড়িতে টোটাল টাকা নিচ্ছে হচ্ছে 4000 টাকা। সোমনাথ মন্দির থেকে দিউয়ের ডিস্টেন্স হচ্ছে 84 किलोमीटर। दिउ सिटी আমরা ऑलरेडी ढुके गए। तो भैया आप बोलिए पहले हम लोग फोर्ट घूमेंगे या फिर पहले आएगा एमएस कुकरी, यहाँ पे फोर्ट जैसा बना के रखा है, और जाएंगे फोर्ट, ओके बाद में जाएंगे हम फोर्ट। ও আইএনএস কুকরিতে ঢোকার আগে আমাদের টিকিট করতে হবে পার হেড 100 টাকা, অ্যাডাল্টের জন্য আর চাইল্ডের জন্য 50 টাকা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। भैया 5 है। तो ये হচ্ছে টিকিট 500 টাকা নিয়েছে। এখানে টিকিট জমা দিতে হবে। টোটাল 5 है, ঠিক है। এই নাও সবাই একটা একটা করে নিয়ে নাও। না চারটে আছে তো। আইএনএস কুকরি মেমোরিয়ালটি সোমবার থেকে রবিবার পর্যন্ত সকাল 9টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। স্বাধীনতা পরবর্তী ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে যুদ্ধে হেরে যাওয়া একমাত্র জাহাজ কুকরি। 18 জন অফিসার এবং 176 জন অন্যান্য নাবিক নিহত হন। ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লা হতাহতদের মধ্যেই ছিলেন এবং তাই তিনি একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি একটি জাহাজ নিয়ে নেমেছিলেন। তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান মহাবীর চক্রে ভূষিত হন। যদি কিরকম লাগছে ডিউ ফোর্টটা? সবে এলাম, হ্যাঁ ভীষণ ভালো লাগছে। প্রথমটাই আমরা ডিউ ফোর্টে এসে পৌঁছেছি। আর এটা 16th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল বাহাদুর শাহ আর পর্তুগিজদের একটা কন্ট্রাক্টের বেসিসে ফর দ্য সেফটি অফ দিস ডিউ পোর্ট। মানে তখন এটা পোর্ট ছিল, এটা ইন্ডিয়ার একটা গেটওয়ে ছিল বাইরের দিক দিয়ে আসার জন্য। তো পর্তুগিজরা এখানে আক্রমণ করেছিল, তখন বাহাদুর শাহ এখানে ছিলেন, নবাব ছিলেন এখানকার। তো সেই হিসেবে ওদের মধ্যে একটা কন্ট্যাক্ট হয়েছিল যে এই ডিউ পোর্টটা তৈরি হবে এবং এটা প্রোটেক্ট করবে ফ্রম বাইরের শত্রুদের থেকে। তো এইটা পোর্টের ওয়াল একটা বেশ অনেকটা উঁচু। আর এই হচ্ছে পরীক্ষা। আমরা সবাই জানি যে মেইন ফোর্ট আর বাইরের রাস্তার মধ্যে মাঝে একটা জায়গা এরকম থাকে যাতে শত্রুরা খুব সহজে ওই ফোর্টে না পৌঁছতে পারে। ইউ হ্যাভ টু ক্রস দিস পরীক্ষা। এবার আগে কি থাকতো, এইসব জলগুলো গভীর থাকতো অনেক এবং বিভিন্ন রকম মানে অনেক কিছু মানে হিংস্র জিনিসপত্র ছেড়ে দেয়, তারপর কুমির বল হোয়াটএভার বল, যাতে সহজে এখান থেকে ক্রস করে না যাওয়া যেত। আর ওই যে ওই উপরের জায়গাগুলো দেখা যাচ্ছে, কামান দেখ কাট করা রয়েছে, ওখানে তোর মানে লোক থাকতো যারা ওই সি থেকে কোনো রকম কোনো কিছু ইন্টারভেনশন হচ্ছে কিনা, কিছু যদি যুদ্ধ করতে আসে বা কোনো কিছু আসে তখন ওটা ওখান থেকে নজর রাখে। তো আমরা এবার এগোই, দেখি আর কি আছে।
দেখলে দূরে দূরে দেখা হতো কোনো বিদেশি সত্যি মানে সব কটা কামান ফেস রয়েছে প্রত্যেকটা সমুদ্রের দিকে, ল্যান্ডের দিকে কিন্তু নয়, কারণ বিদেশি শত্রুরা ম্যাক্সিমাম জলপথেই আসবে। তো এই সমস্ত এই 1টা 2টো 3টে 4টে 5টা সব কটা কামান সুন্দরভাবে দেখো প্রত্যেকটা বাইরের দিকে, কারণ এই ফোর্টটা 3 দিক পুরো জল দিয়ে ঘেরা, আর একটা দিক খালি ল্যান্ড। তো এটা বাহাদুর শাহ আর পর্তুগিজরা মিলিয়ে একটা জয়েন্ট এতে তৈরি হয়েছিল, তো যাতে আর কেউ বহিরাগত না আসতে পারে, মানে সমস্ত কটা মানে কামানের ফেস পুরো জলের দিকে করা, ভীষণ সুন্দর ভীষণ। অলরেডি ঘুরিয়ে ফেলেছি, আর এই যে এরিয়াতে এসেছি এই এরিয়াটার নাম হচ্ছে গঙ্গেশ্বর। পঞ্চপাণ্ডব ডিউরিং মহাভারত টাইম পঞ্চপাণ্ডব শিবকে তুষ্ট করার জন্য এখানে 5খানা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিল, যাকে বলা হয় গঙ্গেশ্বর মহাদেব। জল যখন টাইড হয় তখন এটা এখান দিয়ে আসে, এই জায়গা দিয়ে আসে, এইরকম ভাবে এসে বাবাকে ধাক্কা মেরে ওদিকে চান করিয়ে দিয়ে চলে যায়, আর বেরিয়ে চলে যায়। একটা অদ্ভুত একদম অদ্ভুত জিনিস। আমরা এখন লো টাইডের সময় এসেছি, কিন্তু হাই টাইডের সময় আসলে এখানে আসতে পারতাম না এক্স্যাক্টলি। আর ওদিকে কালিদাকে দেখো, কালিদা কি ভাবছে, কালিদা যাও সাঁতার কেটে চলে আসো। তো আমরা পৌঁছে গেলাম দিউ বিচে, এই হচ্ছে দিউ বিচ, প্রচণ্ড কড়া রোদ আর কি বলবো। তো এখন আমরা করব লাঞ্চ করে দেন এই বিচে একটুখানি নামবো। তো এখন ঘড়িতে বাজে 4টে। সিজনে তো তোমরা সকলেই জানো সিজনে অনেক লোক হয়, আর এখানে নাকি মানে বসারও জায়গা পাওয়া যায় না, হোটেলও পাওয়া যায় না, তো প্রি বুকিং করে আসতে হয় সিজনের টাইমে। আর এখন মোটামুটি প্রচণ্ড পরিমাণে রোদ, টুরিস্ট মোটামুটি এসছে। তো যাই হোক, আমি একটু ওই দিকটায় গিয়েছিলাম ওয়াশরুমের জন্য, আর আমাদের টিমমেট সব সামনে বসে আছে, ওরা অলরেডি লাঞ্চ খাওয়া শুরু করে দিয়েছে। তো এখন আমি ওখানেই যাচ্ছি, এরপর আমরা বিচের ধারে একটুখানি যাব। আমাদের সকলকেই কিন্তু কি বলে ডাকে কালিদা, সেটা খাচ্ছে কালিদা। বালতি, এত বড় একটা বালতি নিয়ে কালিদা বসেছে, ফ্রাইড রাইসের সঙ্গে ডাল। ফ্রাইড রাইসের সঙ্গে ও আজব কম্বিনেশন। দিউ বিচে আমরা খুব ভালো করে এনজয় করে প্রায় 1.25 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গম। হিরণ নদী আর সরস্বতী নদীর কনফ্লুয়েন্স, যেটা একসাথে গিয়ে আরব সাগরে মিলিত করছে। সরস্বতী নদী তো সচরাচর দেখা যায় না, বলা হয় লুপ্ত প্রায়, কিন্তু এইখানে সরস্বতী নদীকে দেখা যায়, যেটা মিলিত করছে তোমার আরবিয়ান সি। এখন 7টা বাজে, এক্ষুনি কিন্তু আরতি শুরু হবে, এখানটায় করে আরতি হবে এক্ষুনি।
তো অলরেডি ওই জায়গাটা করে সরঞ্জাম সব শুরু হয়ে গেছে। माता देवी जय त्रिवेणी माता प्रवास तीर्थे वहति समस्त पापान्तः। ओम जय त्रिवेणी माता, ओम जय त्रिवेणी माता, बोलिए त्रिवेणी माता की जय। এই মন্দিরটির নাম হলো গীতা মন্দির। এই মন্দিরটি বিড়লা মন্দির নামেও পরিচিত। গুজরাটের পবিত্র শহর সোমনাথের ত্রিবেণী সঙ্গমের তীরে অবস্থিত। গীতা মন্দিরের বর্তমান কাঠামো বিড়লা গ্রুপ দ্বারা 1970 সালে নির্মিত। পৌরাণিক কাহিনী অনুসারে গীতা মন্দির ঠিক সেই স্থানে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ দেহ স্বর্গের নিজ ধামে যাত্রার আগে ভালকা তীর্থ থেকে ত্রিবেণী তীর্থের হাঁটার পরে বিশ্রাম নিয়েছিলেন। দাপর যুগের শেষের দিকে তীরের আঘাতে এই ঘটনা ঘটে এবং এই স্থান থেকে শ্রীকৃষ্ণ স্বর্গে যাত্রা করেন। সাদা মার্বেল দিয়ে খোদাই করা চমৎকার স্থাপত্যের জন্য পরিচিত। শ্রীকৃষ্ণের নিজ ধাম প্রস্থান লীলার স্মৃতিকে চিহ্নিত করতে এখানে শ্রীকৃষ্ণের পদচিত্র খোদাই করা হয়েছে। স্তম্ভের উপর খোদাই করা ভগবত গীতার চিত্রের জন্য বিখ্যাত। মন্দিরের অভ্যন্তরীণ অংশগুলো কৃষ্ণের বেশ কয়েকটি নান্দনিক চিত্র দ্বারা সজ্জিত। মন্দিরটি এমনভাবে মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল যে মন্দিরের ভিতরে তার কণ্ঠের প্রতিধ্বনি শোনা যায়। হিরণ নদীর তীরে অবস্থিত লক্ষ্মীনারায়ণ মন্দিরেও যাওয়া যায়। লক্ষ্মীনারায়ণকে উৎসর্গ করা হয়। এই মন্দিরটিকে বদ্রীনাথের লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রতিরূপ বলা হয়। এখানে কৃষ্ণ ভগবানজি মোক্ষ লাভ করেছিলেন। কৃষ্ণেরই মন্দির। এখানে খানিকটা দূরে একটা জায়গায় ওনাকে তীর দিয়ে, মানে ওটাও মানে পূর্ব মানে তো উনি অভিশাপ পেয়েছিলেন যে কোনো ব্যাধের তীরের আঘাতে ওনার মৃত্যু হবে। সেটা প্রিডেস্টিন মানে ঠিক করাই ছিল। তো সেক্ষেত্রে উনি ওখানে পেয়েছিলেন ওই আঘাতটা। আর এই মন্দিরে উনি মোক্ষ লাভ করেছিলেন এই পূর্ণ অশ্বত্থ গাছ, বট গাছ এবং নিম গাছের তলায়। এখানে এই যে এই জায়গাটা, এখানে উনি মোক্ষ লাভ করেছিলেন। গীতা মন্দির দেখার পরে আমরা ফেরার পথে আবারও একবার সোমনাথ মন্দিরের লাইটিং সাউন্ডটা দেখার জন্য ঢুকলাম। জাস্ট অপূর্ব লেগেছে, একেবারে ভিতরে যাইনি। তা ভিতরে গেলে ভিডিও করতে পারতাম না, তো দূর থেকেই আমরা জুমিং করে একটা ভিডিও করলাম। একদিনে আমরা অনেকগুলো জায়গা কভার করে রাত্রিবেলা বেরাবাল থেকে ট্রেন ধরে ভোর ভোর আহমেদাবাদ এয়ারপোর্টে পৌঁছে গেলাম। ওখান থেকে ফ্লাইট ধরে আমরা ঠিক 6:55-তে কলকাতা ল্যান্ড করলাম। আর আমাকে আমার বাবা আনতে এসেছিল, তো ওখান থেকে আমি বাড়ি চলে আসলাম। সো গাইজ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নিউ নোটিফিকেশন। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সো ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার গাইজ।